আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে খুব স্পেশাল গল্প আপনাদের সামনে উপস্থাপনা করছি। কণ্ঠে আছে আমি ইফতি, সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই। চলুন শুরু করা যাক আজকের গল্প। তার স্বরে বেজে ওঠা সেলফোনটা দৃষ্টি কেড়ে নিল কারোর। স্ক্রিনে বাবা লেখায় দৃষ্টিপাত করে সামনে জনমানুষের দিকে তাকালো। তারপর বাম হাতে পড়ে থাকা ঘড়ির পাথুরে কাঁটাগুলোকে দেখে সন্তপর্ণে মাইক্রোফোনটা সরিয়ে রাখল। ফোনটা কানে ধরতেই কিছু শব্দ তরঙ্গ ওড়নার আবরণে ঢেকে রাখা কানে প্রবেশ করল। তাজকিয়া, আম্মা কথা বলবে তোর সাথে। আমি এখন ফোন দিতে চাচ্ছিলাম না, জানি যে তোর প্রোগ্রাম আছে, কিন্তু আম্মা চটফট করছে। একটু কথা বল মা। ছোট্ট করে উত্তর এলো। দাও। উৎফুল্ল কণ্ঠে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম। কেউ বেটি, আমারই দিয়ে বলাই গেছ? স্মিত হাস্যে উত্তর দিল তাজকিয়া। ওয়ালাইকুম আসসালাম। ভুলি নাই দাদি, একটু ব্যস্ত আর কি। তা কেমন আছো তুমি? শরীরটা বালা নি? খুবই বালা, একরে তোর বিয়ে খাওয়ানোর মতো। বিরাট বিরক্তি ফুটে উঠল তাজকিয়ার মুখে। বিরক্তি ভরা কণ্ঠে বলল, ওই যে শুরু হয়ে গেছে তোমার হেই এক কথা। কিছুটা আহ্লাদি সুরে ভেসে আসলো অপর পাশ থেকে। কে কস? শুরু হইব না? বয়স হয়েছে না তোর? আশেপাশে একবার দেখে নিজে তাজকিয়া উত্তর দিল, তোমার বড় নাতিন রে সয়ে দাও না বুড়ি, আমার পেছনে লাগছো কির লেগে? অভিমানী সুর উত্তর আসে, বড় নাতিনের লগে আমার কোনো কথা নাই, তোর বিয়াই আগে খামো আমি। বিরক্তি উবেছে তাজকিয়ার। কঠোর শক্তপোক্ত দাদিটা তার সাথে বড়ই আহ্লাদি, অভিমানী কিশোরী যেন। নরম কণ্ঠে উত্তর দেয়, খাইবা তাইলে হেইটা তোমার ফুতেরে কও, তারে কও ফাও খুঁজতে। আমারে কও কিত্তা? আমি খুঁজুমনি? হেই সুগন্ধ আবার বালা লাগদনি তোমাকেও? হুট করে একটা কণ্ঠ ভেসে আসে তাজকিয়ার পাশ থেকে। ফিসফিসানি কণ্ঠটা বলে ওঠে, তাজকিয়া, সময় হয়ে গেছে, এবার শুরু করো। দাদির উৎফুল্ল কণ্ঠের উত্তর না শুনেই তাজকিয়া বলে, পরে কথা কম আবার, ডাকতেছে আমারে, রাইকা দিলাম। ফোন কেটে আবার আগের জায়গায় রেখে মাইক্রোফোনটা ঠিক করে নেয়। কয়েকবার পরীক্ষণের এরপর শুরু করে বক্তব্য, কিন্তু খেয়াল করে না সেই একাগ্র দৃষ্টি যার বেড়াজালে সে বন্দিনী হয়ে গেছে। আদৌ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, গ্রন্থাগার কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিবারের মতো এই আয়োজনের কেন্দ্রবিন্দু এক ঝাঁক ক্ষুদে তারকা, যাদের আলোয় উদ্ভাসিত হয়ে চলেছে আমাদের ধারা। তবে আজকে আমাদের এই আয়োজনে বিশেষ কেউ যোগ হয়েছে। আপনারা কি চিনতে পেরেছেন সেই বিশেষ কাউকে? চলুন চিনে নেওয়া যাক। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারি HC কলেজের অধ্যক্ষ জনাব বদরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্বে আছেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য জনাব নুরুল আলম, এবং আজকের বিশেষ আয়োজনের বিশেষ অতিথি HC কলেজের প্রাক্তন শিক্ষার্থী, গ্রন্থাগারের বহু পুরাতন সদস্য এবং পেশায় বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব ইশতিয়াক মাহমুদ। করতালির শব্দে ধ্যান ভাঙে একজোড়া মুগ্ধ লোচনের। বিস্মিত হয়ে সে শুনে চলেছিল সুললিতার কণ্ঠস্মৃত বাক্য। একটা মানুষের ভাষার রদবদল এভাবে হতে পারে? একটু আগে আঞ্চলিক ভাষায় কথা বলা মেয়েটা কি দারুণভাবে উপস্থাপনা করল। ফোনের পুরো কথোপকথনটাই শুনেছে সে। ওই হাসি মুখে আর স্বচ্ছ চোখে যেন নিজেকে হারিয়ে ফেলল বিস্মিত মানব। মন জানতে চাইল সুললিতার নাম, তখনই মাইক্রোফোনে কেউ বলে উঠল, আর উপস্থাপক হিসেবে আমি আছি তাজকিয়া সুলতানা, আপনাদের সাথে। পড়াশোনা করছি HC বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগে। মনে মনে কেউ আওড়ালো, তাজকিয়া, তাজকিয়া। অনুষ্ঠানের ক্রমধারায় চলল কার্যক্রম। পুরস্কার প্রদান শেষে ছত্রভঙ্গ হলো সজ্জিত আয়োজনের। একে একে বাড়ির পথ ধরল সকলে। বিদায় নিয়ে তাজকিয়াও চলল হোস্টেলের পথে। তার প্রত্যান পানে কেউ চেয়ে রইল অনিমেষ, যেন খুঁজল আবার দেখা হওয়ার কোনো মাধ্যম। কিন্তু মেয়েটা বড়ই একগুঁয়ে যেন, চাইল না কোনো দিকে, চলে গেল সম্মুখে চেয়ে। গ্রন্থাগার থেকে বের হয়ে বিকেলে নরম আলো গায়ে লাগলো তাজকিয়ার। এখনই সন্ধ্যা নেমে যাবে, সূর্যের প্রখর তেজ কমে এসেছে। পথের ধারে খেয়াল করল বছর শতেকের এক শিশুকে। হাসি মুখে এগিয়ে গেল তার দিকে। কে রে টিটু, কি অবস্থা, দিনকাল কেমন যায়? মেয়েটাকে দেখে টিটু নামক শিশুর অধর প্রসারিত হলো। বড়ই মনোরম দেখালো সেই প্রসারণটুকু।
প্রসন্ন হলো তাজকিয়ার মন। টিটু উত্তর দেয় হাসি মুখে, ভালো আপা, দিনকাল আল্লাহ দিলে ভালোই যায়। তো এখন এখানে কি, বাড়ি যাবি না? সন্ধ্যা হয়ে গেল তো। যাবো আপা, আপনি দেওয়ানের জন্য একটা গাজরা রাখছি। আপনি আজকে এইখানে আবেদন ওই দিন বলছিলেন না আইবেন, তাই আমি অপেক্ষা করতেছিলাম। সাহায্যমুখের জবাবের বিপরীতে মনে মনে খুশি হলেও সেটা দেখায় না তাজকিয়া। মেকি রাগ নিয়ে বলে, প্রতিদিন আমারে ফ্রি গাজরা দিলে তো ব্যবসা লটে যাবে। আমি শাড়ি পরে ঘুরে বেড়াই নাকি যে গাজরা লাগবো? মেকি রাগ দেখে হাসি টিটু বলে, আপনার হাতটা দেন, পরাইয়া দিই। হাত বাড়িয়ে দিয়ে তাজকিয়া চোখ রাঙিয়ে বলে, আজকে শেষ কিন্তু। তারপর টিটুর ঘাড়ে এক হাত দিয়ে হেঁটে চলে পথ ধরে। শান্তপর্ণে টিটু অজান্তে 50 টাকার একটা নোট ভরে দেয় তার পকেটে। তাকে বিদায় জানিয়ে হোস্টেলের গলিতে ঢুকতেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় কেউ তার পিছে আছে। তাকে কি কেউ অনুসরণ করছে? গ্রন্থাগার চত্বর থেকে বের হয়ে চাতক পাখির ন্যায় দৃষ্টি মেলে কাউকে খোঁজে ইশতিয়াক। নেই তো, কোন দিকে চলে গেল মেয়েটা? তখনই চোখে পড়ে সুন্দর মনোরম এক দৃশ্য। চোখ আটকে যায় সেখানে। ছেঁড়া মলিন জামা পরা এক শিশু হাসি মুখে গাজরা পরিয়ে দিচ্ছে তাজকিয়ার হাতে। তাজকিয়ার স্বচ্ছ চোখের হাসিটা দৃষ্টির গোচর হয় ইশতিয়াকের। অজান্তেই তাদের অনুসরণ শুরু হয়। তাজকিয়া হোস্টেলের গলিতে গেলেই টিটুর হাত খপ করে ধরে ইশতিয়াক। হকচকে যায় টিটু, গোল গোল চোখে তাকায় হাত ধরা ব্যক্তির দিকে। ইশতিয়াক তাকে টেনে নিয়ে যায় আরেক জায়গায়, অতঃপর ভাব জমানোর চেষ্টা করে। নাম কি? হঠাৎ আগন্তুকের এমন প্রশ্নে মনে সন্দেহের দানা বাঁধলেও ভ্রুকুচকে রেখেই উত্তর করে, টিটু টিটু টিটু। ভাবনায় মজা ইশতিয়াক কী দিয়ে মেয়েটার কথা জিজ্ঞাসা করা শুরু করবে ভেবে পায় না। ইতি উতি করতে করতে শুধায়, যে মেয়েটা চলে গেল এইমাত্র, ওই মেয়েটাকে তুমি চেনো? কেমন খাপছাড়া প্রশ্ন। এবার আসল উদ্দেশ্য ধরতে পারে টিটু। আচ্ছা এই ব্যাপার, পাল্টা প্রশ্ন করে সে। কেন, আপনার কি দরকার? থতমত খায় ইশতিয়াক। আসলেই তো, আর কি দরকার? কেন ঘন্টা দুয়েকের পরিচিত একটা মেয়ের খোঁজ নেওয়ার জন্য এমন ছোটাছুটি করছেও জানে না। কিন্তু আপাতত মন মস্তিষ্ক ঠান্ডা করা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য মেয়েটার খোঁজ নিয়ে আবশ্যক। অগোছালোভাবেই উত্তর দেয়, আসলে তোমার সাথে মেয়েটার আচরণ দেখে অবাক লাগলো। আজকাল তো মানুষ মানুষকে গুণই না, সেখানে একটা মেয়ের এমন ব্যবহার চোখে লাগে না বলো? এই জন্য শুনেছি। যেন কিছুটা কৈফিয়তের সুর, কিছুটা মন গলানোর সুর, তবে সুরটা কাজে দিয়েছে বোধ হয়। সন্দেহগ্রন্থ অক্ষিদয় নিমিষেই নরম হয়ে যায়। স্মৃতি এসে ভর করে টিটুর চোখে। ইশতিয়াক খেয়াল করে সেটা, সুযোগটা কাজে লাগাতে চায়। রাস্তার ধারের ফুটপাতে বসে টিটুকে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে টিটু বলে, হেডা আমার আপা, আপন মায়ের প্যাটের না, কিন্তু আমি তারে আপন বইনি মানি। কথার বাজে লুকোনো অনুরক্তি দেখে খানিকটা বিস্মিত হয় ইশতিয়াক। বিস্ময় না লুকিয়েই বলে, আমাকে কি বলা যায় তোমার আপার কথা? কিভাবে সে তোমার আপা হয়ে উঠল? টিটু বোধহয় বলতে চাইল, এমন কথা মানুষকে বলতে তো কোনো দ্বিধা নেই। মানুষ জানুক আল্লাহ তার জীবনে একটা মেয়ে রুসিলাই কত কিছু দিয়েছেন। আকাশবাণী দৃষ্টি মেলে টিটু বলল, আপাই শহরে আইসে 2 বছর চলে, তখন আমার বয়স 5 বছর হইব। রাস্তায় বৈশা ভিক্ষা করতাম। মায়ে কবে মরছে কইতে পারি না, তো আশেপাশের মানুষে কয় আমার 2 বছরের সময় মায়ে মারা গেছে। বুদ্ধিহনের পর বাপের দেহি নাই, চেহারাও এখন ঝাপসা লাগে। ভিক্ষা করা ধরছি প্যাটের টানে, বাপে ফালায় থিয়া গেছে গা, আমার খাওয়াবো কে? তাই রাস্তায় বসে পড়লাম। আমার আরেক সঙ্গী আছে রাজু, হ্যাঁ, আর আমি একসঙ্গে ভিক্ষা করা শুরু করছি। ভিক্ষা শুরু করার মাসখানেক পর একদিন দেখি এক মাইয়া বাসের থেকে নাইমা মেলাক্ষণ ধরে দাঁড়িয়ে রইছে। আমি রাজু কাছে গেলাম, বুঝবার পারলাম ঠিকানা চিনে না। পৌঁছাইয়া দিলাম। কি খুশি মাইয়া, খুশি হইয়া আমাগরে 100 টাকার একটা নোট দিয়ে কইল ভাগ করে নিতে। সেই দিন আমাগর ভিক্ষাকরণ লাগে নাই, খুশিতেই পেট ভরা গেছিল। এমনি আপার লগে পরিচয়। আপার থাকার জায়গা চিনতাম, এর লইগাই ওই জায়গায় দাঁড়ায় থাকতাম। আপাই যদি দেখা কোনো কাম দেয়। আপাই মনে হয় বুঝবার পারছিল। একদিন এই ফুটপাতে আমারে আর রাজুর একসাথে বসাইয়া 2 প্যাকেট বিরিয়ানি খাওয়াইছে, বড়লোক বিরিয়ানি। তারপর জিজ্ঞাসা করে আমার কাম না কইরা ভিক্ষা করি কেন? আমরা কইলাম কাম তো কেউ দেয় না, কি করুম?
আপে কতক্ষণ চুপ কইরা থাইক্কা জিগাইল আমরা কাম করতে চাই কিনা। আমরা রাজি হওয়ানে তার এক বান্ধবীর ডাইক্কা তার বাড়ির মালির কাম দিল রাজুরে, আর কইয়া দিল যেন আমার কাছে ফুল বিক্রি করে। তারপরে এই ফুল দিয়া গাজরা বানানো শিখাইল আর কইল কেমনে বেচুম। আমার প্রথম খরিদ্দার আপায় ওই দিন এমনি আপার হাতে বাইন্দা দিয়েছিলাম গাজরা। আমার আগে কইছিল মালির কাম নিতে, আমি ইচ্ছা করে নেই নেই। হ্যাঁ গো, বাইত গেলে আপারে তো রোজ দেখবার পারুম না, তাই যাই নেই। আমার কেউ নাই, কিন্তু আপারে আমি নিজের বইন মানি, তারে না দীক্ষা কেমনে থাকো কম, তাই যাই নাই। রোজ আপা ভার্সিটি থেকে যখন বাইরে হয় আমি পাহারা দিয়ে নিয়ে আসি, আমার বোনের যেন কেউ কিছু করতে না পারে। চোখে জল, মুখে হাসি। সে হাসির ওপর অস্ত যাওয়া সূর্যের রক্তাভ আলো যেন আরো একটু মমতা বাড়িয়ে দিল। ইশতিয়াক চেয়ে দেখল এক অদৃশ্য মায়ার বাঁধন, যেন বাঁধনই সহজে বাঁধা যায় না, তবে একবার বাঁধতে পারলে ছেড়েও যায় না। একসাথে এত কথা বলে দম নিল টিটু, চোখ মুখে হাসি দিল। সে হাসিতে রাজ্য সুখ খুঁজে পেল ইশতিয়াক। এই যে সুখ, এখানে তো সুখের মেলা বসেছে। মায়ের পরে টিটুর হাতে কিছু টাকা দিতে চাইলে টিটু নাকচ করে বলে, আপা আমারে কাম করা শিখাই স্যার, কইছে এমনি এমনি যেন কারোর থেকে টায়া না নেই, কাম কইরা নেই, নইলে আমাকে সম্মান কইমা যাইব। আপাই আমারে কোনোদিন এমনে টাহা দেয় নাই, কামের বদলেই দিছে। আমি নিমু না এটা, যারা কাম করতে পারে না তাকে দিয়ে না পা। খুশি হয় ইশতিয়াক, কি গভীর মূল্যবোধ মেয়েটা গেঁথে দিয়েছে ছোট্ট বালকের অন্তরে। টিটুর মাথায় হাত দিয়ে বলে, অনেক বড় হও। টিটু বলে, আমার আপার জন্য দোয়া করেন, আপার যেন আল্লাহ একটা ভালো বর দেয়। এক্কেরে আপনার মতো। থমকে যায় ইশতিয়াক, আর কথা বলতে পারে না। প্রস্থান নাই টিটু। ইশতিয়াক অপলক চেয়ে দেখে সেই প্রস্থান। হাঁটা থামিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে তাজকিয়া। মোবাইল দেখার ভান করে খেয়াল করে অনুসরণকারীর আওয়াজ নেই। আবার চলতে শুরু করে একই গতিতে, তবে শব্দ কমিয়ে। এই তো আবার কেউ পিছু নিয়েছে। হুট করে ঘুরে দাঁড়ায়, মুহূর্তেই বেঁকে যায় ভ্রুজোড়া। ছেলেটা হকচকিয়ে যায়, এভাবে ধরা খাবে ভাবিনি। কি ব্যাপার দীপ্ত ভাই, আপনি এখানে? মোবাইল ব্যাগে রেখে সেখানে রাখা ছুরিটা হাত মুঠো করে ধরে রাখে। আজে বাজে কিছু করতে চাইলেই বের করে এক পোচ দিয়ে দেয়। কাউকে বিশ্বাস নেই আজকাল। এইচসি ভার্সিটির মাস্টার্সে অধ্যয়নরত দীপ্ত মুখার্জি ক্লাব করার সুবাদে পরিচয় তাদের। বিব্রতকর মুখে জবাব দেয়, ইয়ে না, তেমন কিছু না, একটু কাজে এসেছিলাম আর কি। কথার ফাঁকে দৃষ্টি ঘুরে আসে তাজকিয়ার সমগ্র দেহে। দৃষ্টি দেখে গা গোলায় তাজকিয়ার। বাঁকা কণ্ঠে উত্তর দেয়, কাজটা কি আমার সাথে? যেহেতু আমাকে ফলো করছিলেন। ধরা পড়া চোরের মতো মুখ করে দীপ্ত। মেয়েটা ধরে ফেলল কি করে, কি চালাক। আসলে তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হাত ঘড়িতে সময় দেখে আকাশপানে চাই তাজকিয়া। অন্ধকার ঘনিয়ে আসছে, এখন হোস্টেলে ঢুকতে হবে। সুতীক্ষ্ণ দৃষ্টি মেলে দীপ্তকে শুধায়, আমার সাথে আপনার কিসের দরকার? একটা জরুরি বিষয় আলাপ করতে হবে। দীপ্তর উত্তরের বিপরীতে ভাবনায় মজে তাজকিয়া। ভেবেচিন্তে উত্তর দেয়, তাহলে সেক্ষেত্রে সময় লাগবে, যা এখন আমার হাতে নেই। আমার মনে হয় পরে সময় নিয়ে কথাটা শুনলে ভালো হবে। নিজ হঠাকরিতায় মনে মনে বিরক্ত হলেও মুখে মেকি হাসি ঝুলিয়ে তাজকিয়ার কথায় সায় জানায় দীপ্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ক্লাস শেষে ক্যান্টিনে কথা বলবো। তীক্ষ্ণ দৃষ্টি বুলে সেই মেকি হাসি পরখ করে তাজকিয়া। সে কোনো হাস্যরসাত্মক কথা বলেনি, তাহলে হাসির কারণ কি? আর সে হাসি এমন মিথ্যে কেন? কিছু সন্দেহজনক লাগে তার কাছে। জি ঠিক আছে, আমি আসি। পা বাড়িয়ে মোড় নিতেই দেয়ালের সাথে সেটে দাঁড়ায় তাজকিয়া। দীপ্ত ফোন করেছে কাউকে, তার আচরণ সন্দেহজনক। ছেলেটার উদ্দেশ্য কি? ওইদিকে দীপ্ত তখন বলে চলেছে, হ্যাঁ কথা হয়েছে। আরে সে কথা না, ওটা কালকে বলবো। ধুর, এই মেয়ে কেমনে তাকায়? মানুষ এমনি তাকায় থাকলে কথা বলা যায়? কালকে দেখবি কিভাবে ওই মেয়েরে। কথা বলতে বলতে চলে যায় দীপ্ত। সন্দেহ আরও গাঢ় হয় তাজকিয়ার। একটা মানুষের দৃষ্টি তখনই অস্বস্তিকর লাগে যখন নিজের মনে ব্যক্তি কিছু চেপে রাখে। দীপ্তর মনে চেপে রাখা বিষয়টা সে ধরতে পারছে না। এই ছেলের ডিপার্টমেন্ট আলাদা, কালে ভাদ্রে দেখা হয়, ভালো মন্দ কোনো খোঁজ জানা নেই। খোঁজ নিতে হবে এখন। হোস্টেলে প্রবেশ করতে করতে মাগরিবের আজানের ধ্বনি কানে চলে আসে। থমকে দাঁড়ায় তাজকিয়া। সব বেসুরা চিন্তার মাঝে একটুখানি ভালো লাগার সুর।
কোনো নির্জন জায়গায় বসে আজানটা শুনতে পারলে ভালো হতো। এই তাজ, কি সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে কার চিন্তা করিস? হয়ে যাওয়া প্রেমিকের নাকি না হওয়া বরের? উচ্চকণ্ঠের মেইলি আওয়াজে ভাবনা থেকে ফিরে আসে তাজকিয়া। মিতালি ডাকছে 2 তলা থেকে। মেয়েটা তার রুমমেট। ফোঁস করে নিঃশ্বাস ফেলে উপরের দিকে পা বাড়ায়। তার চোখ মুখে এখনও লেগে আছে দুশ্চিন্তার প্রলেপ। সেটা বোধ হয় খেয়াল করেনি মিতালি। মনোযোগীভাবে তাজকিয়ার চেহারা পরখ করে শোধায়, কাহিনী কি বলতো? গেলি তো অনুষ্ঠানে, তা চেহারা দেখে তো মনে হচ্ছে শ্রাদ্ধ থেকে আসলি। দৃষ্টি সরিয়ে মিতালি আনন পানে তাকায় তাজকিয়ার চোখের ভাষা যেন পড়তে পারে মেয়েটা। উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে রে? কোনো সমস্যা? তাজকিয়া উত্তর দেয় অবশেষে, এখনো হয়নি, কিন্তু মনে হচ্ছে হবে। কি হবে? দাঁড়া, নামাজটা পড়ে এসে বলি। তুই এখানেই থাক, সায় জানাই মিতালি। বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে আকাশের রঙের খেলা। একটু আগেই ছিল স্বচ্ছ নীল, তারপর হলো খানিকটা কমলা, এখন আস্তে আস্তে তমসায় আবৃত হয়ে যাচ্ছে। তার জীবনেও এমন একটা তমসাবৃত সময় এসেছিল যখন হোস্টেলে উঠল। তখন তাকে দেখেই মেয়েরা কেমন নাক সিটকে তাকিয়েছিল। শুভ্র কিনা, নিচু জাতের মানুষের দিকে বোধ হয় সুন্দর করে তাকালে চোখ নষ্ট হয়ে যায়। মুসলিমদের সম্পর্কে আগে থেকেই তার ধারণা নেতিবাচক ছিল, তাই মুসলিম মেয়েরা তার থেকে দূরত্ব বজায় রেখে চললেও কিছু মনে হয়নি। কিন্তু যখন সনাতন ধর্মের মেয়েরা তাকে নিচু জাত বলে হেয় প্রতিপন্ন করছিল, তার সাথে এক রুমে থাকবে না বলে হুলস্থুলো বাঁধিয়েছিল, তখন কোথা থেকে একটা মেয়ে এসে হাসি মুখে বলল, ভাই আমি তাজকিয়া, আমার রুমমেট হবে? ভগ্ন হৃদয়, ক্লান্ত দেহ আর বই আনার সামগ্রী নিয়ে সে তখন হোস্টেলের মাঠে বসেছিল। কোথাও ঠাঁই হয়নি, কেউ দেয়নি। এরকম পরিস্থিতিতে মেয়েটার কথা বিস্ময়কর লেগেছিল বই কি। একটা মুসলিম মেয়ে তাকে সাহায্য করতে চাইছে, যেখানে তাকে দূর ছাই করে তাড়িয়ে দিয়েছে তার আপন ধর্মাবলম্বী মানুষ। কিছু বলতে পারেনি সে। মেয়েটাই তাকে নিয়ে গিয়েছিল রুমে। 2 বেডের ছোট্ট একটা রুমে এসে বলেছিল, রুমটা ছোট তো তাই কেউ আসতে চায়নি, তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে তো? মাথা নাড়িয়ে সায় জানিয়েছিল মিতালি। জিজ্ঞাসা করেছিল, আমার সাথে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা কেন হবে? তোমার নামাজ পড়তে সমস্যা হবে না? হেসে দিয়েছিল মেয়েটা। সে হাসিতেই সহজ হয়ে গিয়েছিল মিতালি। হাসি মুখে উত্তর দিয়েছিল, এখানে 1000টা হিন্দু মেয়ে থাকলেও আমার নামাজে কোনো অসুবিধা হবে না। শুধু তোমার সাথে কোনো ছবি বা মূর্তি থাকলে আমি যখন নামাজ পড়বো তখন একটু ঢেকে রাখবে, তাহলে হবে। এই তো, এভাবেই তাদের পথ চলা শুরু। সবার কাছে হেয় প্রতিপন্ন হওয়া মেয়েটা তাজকিয়ার কাছে যেন কি মূল্যবান। তাজকিয়ার কণ্ঠে ধ্যান ভাঙে মিতালির। সন্তপর্ণে মুছে ফেলে সুখস্মৃতির অশ্রুবিন্দু। ফোনে কথা বলতে বলতে আসছে মেয়েটা। মিতালি জিজ্ঞাসা করে, ক্যান্টি? কালকে বাবা মা আসবে, রাতে ফ্লাইট। বলা বাহুল্য, কালকের ফ্লাইটে তাজকিয়ার বাবা মা হজের উদ্দেশ্যে রওনা দিবেন। এখন বল, তখন কি নিয়ে এত চিন্তা করছিলি? খানিক থেমে যায় তাজকিয়া। উত্তর দেয়, দীপ্ত মুখার্জিকে চিনিস? তোদের ডিপার্টমেন্টের মাস্টার্সের স্টুডেন্ট। হ্যাঁ চিনি তো, কেন, কী হয়েছে? আজকে হোস্টেলে আসার রাস্তায় ওই ছেলে আমাকে ফলো করছিল, পরে ধরে ফেলায়। তখন বলে আমার সাথে নাকি কি জরুরি কথা আছে। নজর ভালো না ইতরটার। বৃতৃষ্ণা ভরা অনুভূতি নিয়ে বলে তাজকিয়া। মিতালির প্রশ্ন, তোর সাথে ওর কী দরকার? আরে সেটাই তো, আমার কেমন যেন সন্দেহ লাগছে। বলেছি কালকে কথা বলবো ক্যান্টিনে। কোনো কাহিনী আছে বুঝলি। আমি চলে আসার পর কাকে যেন ফোন করে আমার সাথে দেখা হওয়ার কথা জানালো। উদ্বিগ্ন দেখালো মিতালিকে। এই তুই সাবধানে থাকিস, আজকালকার ছেলেপেলেদের কোনো ভরসা নেই। আচ্ছা শোন, আমি যখন ওর সাথে কথা বলবো তুই পাশের কোনো টেবিলে বসে থাকবে আগে থেকে, আমার সাথে না আগেই যাবি, বুঝছিস? সায় জানায় মিতালি। ক্যান্টিনে বসে আছে তাজকিয়া, সামনে দীপ্ত, পেছনের টেবিলে পেছনে ঘুরে বসে আছে মিতালি। আপনি কিছু বলতে চেয়েছিলেন? নিজেকে গুছিয়ে নেয় দীপ্ত, ভীষণ চিন্তিত মুখ করে বলে, আমি আসলে অনেক সমস্যায় আছি, কিন্তু কাউকে যে বিশ্বাস করে কিছু বলবো সেরকম কেউ নেই। আমার কারো সাপোর্ট দরকার। একা একা এতটা পথ এসে আমি আর আগাতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করবে? কুঞ্চিত ভ্রুজরা আরও বেঁকে যায় তাজকিয়ার। এসব কেমন ধোঁয়াশা ভরা কথা, আপনি কি একটু ক্লিয়ার করে বলবেন? দীর্ঘ এক শ্বাস নিয়ে দীপ্ত বলে, আমি মুসলিম হতে চাই। সামনে তাজকিয়া এবং পেছনে মিতালি দুজনেই চমকে ওঠে। একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি মুসলিম হতে চায়,
এটা যে কোনো মুসলিমের কাছে যারপনরাই আনন্দের বিষয়, কিন্তু ততটাই বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাবে একজন হিন্দু ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে তাজকিয়া এমন এবং মিতালি উভয়ের মনে একই প্রশ্ন, তাহলে আমি কি করব? বিস্ময় কাটিয়ে প্রশ্ন করতে উদ্যত হতেই তাজকিয়া খেয়াল করে দীপ্ত চাহিনি। হীন সেই দৃষ্টি দৌড়ে বেড়াচ্ছে তার শরীর জুড়ে। তখনই তার মস্তিষ্ক উদয় হয় কিছু প্রশ্নের। যে মানুষ ধর্ম পরিবর্তন করতে চায় তার চাহনি কি তখন এমন হতে পারে? তার চোখে তখন থাকে সত্য আলিঙ্গনের হাহাকার, ব্যাকুল হয়ে থাকে সত্য গ্রহণের জন্য। বিধ্বস্ত অবস্থার মাঝেও তার মনে থাকে শান্তি, কিন্তু দীপ্তর অবস্থা দেখে তার কোনোটাই মনে হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, এখানে আমার কি কাজ? আমি কি করব? এই প্রশ্নটাই তৎক্ষণাৎ করে সে। এক্ষেত্রে আমি কি করতে পারি? এমন একটা কথার পর এরকম নীরব প্রতিক্রিয়া যেন কাম্য ছিল না দীপ্তর। থতমত খায় সে, আমতা আমতা করে বলে, আমাকে একটু সাহায্য করবে? প্রথমত আমি কোনো স্কলার নই। আপনার উচিত এখন একজন স্কলারের সাথে কথা বলা, যারা এই বিষয়ে জ্ঞান আছেন। ভালো হয় আপনি কোনো মসজিদের ইমামের সঙ্গে কথা বলেন। দ্বিতীয়ত, আমাদের ভার্সিটিতে একটা গ্রুপ আছে যারা আপনাকে সাহায্য করতে পারবে। আমার মনে হয় আপনিও তাদের কথা জানেন। আপনার উচিত তাদের কাছে যাওয়া। দীপ্ত ভেবেছিল তাজকিয়ার কাছে এই কথা বললে সে আনন্দে উদ্বেলিত হয়ে তাকে সাহায্য করার জন্য যে কোনো কাজ করবে, কিন্তু এই মুহূর্তে তার ঠান্ডা অভিব্যক্তি দেখে চিন্তাভাবনা সব এলোমেলো হয়ে যায়। তাজকিয়ার চিন্তার রাজ্যেও তখন ঝড় উঠেছে। কালকের দীপ্তর ব্যবহার, আজকের কথাবার্তা সবকিছু যেন অসংলগ্ন লাগছে। কেন এমন হচ্ছে? আশা করি আমাকে আর ফলো করবেন না। এমন কথায় চমকে উঠে দীপ্ত। দেখে তাজকিয়ার প্রস্থান। তাহলে তার প্ল্যানের কি হবে? ব্যস্ত মহাসড়ক, এয়ারপোর্টের ব্যস্ততা যেন তার চেয়েও বেশি। সূর্য এখন অস্ত যায়নি, কিন্তু রাতের জন্য তারা বোধ হয় সূর্যের চেয়েও মানুষের বেশি। সে ব্যস্ত মহাসড়ক পেরিয়ে এয়ারপোর্টে তাজকিয়া আর মিতালি। রাতে তাজকিয়ার মা বাবার ফ্লাইট, তখন তো আরও এখানে থাকা সম্ভব না। হোস্টেলের টাইট শিডিউল, সময়ের কাটে একটু এদিক ওদিক হলেই আর ঢুকতে পারবে না। তাই আগেই বাবা মার সাথে দেখা করে যাচ্ছে। আর মিতালি, সে তো সকালের ওই ঘটনার পর থেকে অস্থির। দীপ্তর কথা সুবিধা লাগেনি। আজকাল কত কিছুই তো হচ্ছে, তাই মেয়েটাকে আর একা ছাড়তে মন চাইল না। চলে আসলো তাজকিয়ার সাথে। ওকে নিয়ে হোস্টেলে যাবে। তাজকিয়া বাবা মায়ের থেকে বিদায় নিচ্ছে। শোনো বাবা, ওখানে যে কিছু ভিডিও করতে যাবা না যেন। আল্লাহ সুযোগ দিলে আমি যখন যাব তখন যা দেখার দেখতে পারবো। আমাকে দেখানোর জন্য তোমরা নিজেদের কোনো কাজে গাফিলতি করবা না। মেঘ নেমে আসা মুখে সায় জানায় তাজকিয়ার বাবা। তুই ভেবেছিলেন যেখানে যাবে সব ভিডিও করে রাখবে মেয়েদের দেখানোর জন্য, আর এই মেয়ে নিষেধাজ্ঞা জারি করে দিল। তখনও শেষ হয়নি তাজকিয়ার কথা। আর মা, একটু পরপর ভিডিও কল দিবে না। ওখানে তোমাদের যেটা করতে বলবে সেটা মন দিয়ে করবা। সবচেয়ে ভালো হয় অনলাইনে না আসলে। তুরিত কিছু কোনো পড়ার ভঙ্গিতে বলে, এই বাবা ফোনটা দাও তো। ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করে দিই, দেশে আসলে আবার অ্যাক্টিভ করে দিব। ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করা বাবা আর একটু পরপর ভিডিও কল করা মা, দুজনেরই মন খারাপ। সে মন খারাপ নিয়ে মা বলে, তাহলে তোর সাথে তাসমিয়ার সাথে যোগাযোগ করবো কী করে? হোয়াটসঅ্যাপে কল দিবা, কিন্তু শুধু রাতে। সারাদিনের কাজ শেষ করার পর। ভালো কথা। দাদি আর আপু কোথায়? বাসায় একা রেখে আসছো? উত্তরে বাবা বললেন, না, তোর বড় কাকার বাসা আছে, ওখানে থাকবে এই কয়েকদিন। বাবার ফোন ফেরত দিয়ে হাতঘড়ির দিকে নজর দিয়ে সময় দেখে তাজকিয়া। এখনই বের হওয়া প্রয়োজন। মিতালিকে ইশারায় সেটা বোঝাতে সেও বিদায় নেয় তাজকিয়ার বাবা মায়ের থেকে। হোস্টেলের পথ ধরে উভয়। আমার হইছে যত জ্বালা। সারাদিন তাদের ফরমাইশ খাটো, এইটা করো ওটা করো। আমার কষ্ট দেখার কেউ আছে? নাই। তা থাকবে কেন? সারাটা দিন বাড়িতে আমি একা একা থাকি। আমার কথা কেউ ভাবে? ভাবলে তো কবেই আমার কথা শুনতে হবে না। কাউকে আমার কথা ভাবতে হবে না। এবার আমি বাড়ি থেকে বের হয়ে যাব। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আর সহ্য হয় না। আস্তে ধীরে খাওয়া শেষ করে হাত ধুয়ে মায়ের দিকে চোরা চোখে তাকিয়ে ইশতিয়াক উত্তর দেয়, আজকে আব্বু আসলেই বলবো আরেকটা বিয়ে করে নিতে। আমার আম্মু সারাদিন বাড়িতে একা থাকে, তার একটা সঙ্গীর প্রয়োজন। আর আমার আব্বু সেই কথা ভাবেই না। এসব তো মানা যায় না। ভীষণ চিন্তিত মুখ করে বলতে থাকি ইশতিয়াক। কথাটা বলার শেষ হলেই পিঠে দুম করে একটা আঘাতে কুকড়ে ওঠে। খ্যাক করে ধমকে ওঠেন মা। এই, আমি তোর সংসার গোছানোর কথা ভাবছি আর তুই আমার সংসার ভাঙার কথা ভাবছিস? এই, তুই আসলে আমার ছেলে তো, নাকি হাসপাতালে অদলবদল হয়ে গেছে? হ্যাঁ আল্লাহ, আমার ছেলেটা কই? মায়ের বিলাপ যোগ দেয় ছোট ভাই ইমতিয়াজ।
আমি বলছিলাম আম্মু, এটা আমার ভাই হইতেই পারে না, নিশ্চয় হাসপাতালে পাল্টায় গেছে। দেখছো মিললে না এখন? কথা শেষ করতেই মাথার পেছনে একটা গাঁটটা খায়। মুখ কুচকে ভাইয়ের দিকে তাকাতেই আরেকবার মার খাওয়ার আগে দৌড়ে পালায়। মাকে ঠান্ডা করতে জড়িয়ে ধরিস দেয়া। মোহাম্মু, এমন রাগ করে আছো কেন? তুমি রাগ করে থাকলে আমার ভালো লাগে। মুচড়ামুচড়ি করতে করতে মা জবাব দেন, থাক, এখন আর ঢং করতে হবে না। আমার কষ্ট যে বুঝে না, আমি তার কেউ না। আরও শক্ত করে ধরিস ত্যাগ শান্ত স্বরে বলে, আমি তোমার কষ্ট বুঝি আম্মু। আচ্ছা যাও, বিয়ে করবো আমি। চকচক করে ওঠে মায়ের মুখ। সত্যি করবি? তাহলে মেয়ে দেখা শুরু করি। না, মেয়ে দেখতে হবে না। ভোর কুচকে মা প্রশ্ন করে, তাহলে কাকে বিয়ে করবি? তোর পছন্দ আছে? উত্তর পর আগেই আমার বললেন, এই শোন, আমার পছন্দ না হলে কিন্তু ওই মেয়ে বাদ দিয়ে দেবো বলে দিলাম। আমার পরিবারের সাথে মিলে চলতে পারে এমন মেয়ে হতে হবে। হাসি মুখে দৃশ্যপটে তাজকিয়ার কথা ভেবে ইশতাক উত্তর দেয়, সে খোঁজ তো নেব। আমার আম্মুর পছন্দ না হলে বাদ, কয়েকটা দিন সময় দাও, খোঁজ খবর নিয়ে তারপর তোমাকে জানাবো। সায় জানান মা। মায়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে সুলিলিতার কথা ভাবতে বসে ইশতিয়াক। ক্লাস শেষ করে বের হলো তাজকিয়া। মিতালি আজকে সাথে নেই, অসুস্থ মেয়েটা, একাই হোস্টেলে ফিরতে হবে। মাঠটা কেমন জনশূন্য দেখায় তাজকিয়ার কাছে। ভাবনার রাজ্য মাথায় নিয়ে হাঁটতে থাকে। হুট করে কেউ হাত ধরে টান দিয়াই সদ্বিত ফিরে আসে। হাতের দিকে তাকিয়ে সামনের মানুষটার দিকে চায়, দৃশ্যটা বদলে যায়। অগ্নিদৃষ্টি যেন ভস্ম করে দেবে অপর পক্ষকে। চাহনি দেখে হাত ছেড়ে দেয় দীপ্ত। আমতামতা করে বলে, ডাকছিলাম শুনছিল না তাই? ভীষণ শোনিত কণ্ঠে তাজকিয়া জবাব দেয়, তাই? তাই বলে আপনি আমার হাত ধরতে পারবেন? সে অনুমতি আমি আপনাকে দেইনি। এই মেয়ের দৃষ্টি কণ্ঠদীপ্তর গোছানো ভাবনাকে এলোমেলো করে দেয়। এরকম তো আগে হয়নি, এই প্রথম কোনো মেয়ের সামনে এসে খেই হারিয়ে ফেলেছে সে। থেমে পড়া যাবে না, জিততে ওকে হবেই। আবারও সেই কণ্ঠে ভাবনা থামে তার। কি সমস্যা? সরে দাঁড়ান। আমি তোমার কাছে একটা সাহায্য চেয়েছি, তোমার উচিত আমাকে সাহায্য করা। খানিকটা জোরের সাথে উচ্চ কণ্ঠে বলে দীপ্ত। আশেপাশে তাকিয়ে তেমন কাউকে পায় না তাজকিয়া। আড়ালে থাকা ব্যক্তিকে কি আর দেখা যায়? বিরক্ত হয় মেয়েটা। তার স্পষ্ট এড়িয়ে যাওয়ার পরেও দীপ্তর এমন ব্যবহারের মানে কি? আমি আপনাকে কাল এই ব্যাপারে বলেছি, এসব বিষয়ে আমার জানাশোনা কম, তারপরেও আজকে এখানে আসার মানে কি? তড়িঘড়ি করে দীপ্ত বলে ওঠে, তোমাকে অত কিছু জানতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। মনে মনে আওড়ায়, আমি তো চাই যেন তুমি কিছু না জানো। সন্দেহ ভেসে ওঠে তাজকিয়ার চোখে। আমি আপনার পাশে থাকবো কেন? কি হয়ে আমি আপনার? হও না, কিন্তু হতে কতক্ষণ? এসব হেয়ালি কথা ছাড়ুন তো, আমাকে যেতে দিন। তাজকিয়া চলে যেতে উদ্যত হতেই আবার হাত ধরে দীপ্ত। মেজাজ চড়ে ওঠে মেয়েটার। খানিকটা উচ্চ কণ্ঠে বলে, সমস্যা কি আপনার? অ্যাভয়েড করছি বুঝতে পারছেন না? বারবার হাত ধরছেন কেন? কি চাই আপনার? তোমাকে। কি? তোমাকে? তোমাকে আমি পছন্দ করি তাজকিয়া। এই তো, ঠিক এই চিন্তাটাই করছিল তাজকিয়া। টান মেরে হাত ছাড়িয়ে বলে, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। হন্তদন্ত হয়ে দীপ্ত বলে, কেন? আমি মুসলিম না বলে? কালকে তো বললাম তোমাকে আমি মুসলিম হতে চাই। আপনার যা ইচ্ছা আপনি হতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনাকে পছন্দ করি না মানে করি না, যেতে দিন আমাকে। আমারও পথ আটকাই দীপ্ত। আমার দোষটা কি? এমন করছে কেন? ধৈর্য হারা হয় তাজকিয়া। রাগি হিসিস করতে করতে জবাব দেয়, আমার সাথে ভন্ডামি করতে আসেন? কি মনে হয় আমাকে? কিছু বুঝি না আমি। আমাকে বোকা ভাবলে সবচেয়ে বড় ভুল করবেন। হাতের লাল সুতা এখনও খোলেনি। সকালে পূজা দিয়ে এসছেন, সেই তিলকটা ভালো করে মুছে আসেননি। আপনি মুসলিম হতে চান, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এই তোর কথাকার। প্রথম কথায় মুখোশ খুলে যাওয়ার আভাস পেলেও পরের কথাটুকুতে রেগে যায় দীপ্ত। এই মেয়ে, আমাকে ইতর বলো কোন সাহসে? জানা আমি কে? চাইলে তোমার কী হাল করতে পারি জানা আছে তোমার? অবশ্যই জানি। আপনি দীপ্ত মুখার্জি ভালোভাবে বললে একটা ভণ্ড ইতর অসভ্য, যার চোখে সমস্যা, মনের সমস্যা, এখন মনে হচ্ছে মাথাও সমস্যা। তাজকিয়ার হাত মুচড়ে ধরে দীপ্ত। এত তেজ কই থেকে আসে তোর? তেজ দেখাস আমারে? তোর তেজ বাইর করবো আমি। ভালো কথা বললাম, ভালো লাগে নাই তো? দেখ এবার কি করি তোর সাথে। আমার কথাতে উঠবি আর বসবি। তোর না চাইতে যা যা করতে হয় তাই করবো আমি। আশেপাশে সাহায্যের আশায় তাকায় তাজকিয়া। কেউ নেই। এই সময় তো ক্যাম্পাস এভাবে ফাঁকা হয় না। তাহলে কাকে ডাকবেও? কোনো উপায় না পেয়ে দীপ্তর এক পায়ে পেছনে লাথি বসায়।
হাঁটু ভেঙে পড়ে যায় দীপ্ত। সে সুযোগে হাত ছাড়িয়ে দৌড়ে দৃশ্যসীমা অতিক্রম করে তাজকিয়া। সেদিকে তাকিয়ে ক্রূর হেসে দীপ্ত বলে, চিনে যখন আমারে ফেলাইছো এই ললনা, তোমারে তো আর আমি ছাড়ছি না। দৌড়াতে দৌড়াতে তাজকিয়া রুমে যায়। ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় মিতালি। তাজকিয়া বসতে ওকে এক গ্লাস পানি এগিয়ে দেয় সে। তখনই খেয়াল করে তাজকিয়ার কবজির কাছে লাল দাগ। উদ্বিগ্ন হয়ে ওঠে মেয়েটা। তাজ, তোর হাতে কি হয়েছে? দম নেই তাজকিয়া। আবার শুধাই মিতালি, কিরে বল, কি হয়েছে? ঘটে যাওয়া পুরো ঘটনাটা শোনায় তাজকিয়া। ভয় কেঁপে ওঠে মিতালির মন। হুট করে জড়িয়ে ধরে তাজকিয়াকে। তোর সাথে ওর কিসের শত্রুতা তাজ? ও তোর সাথে এমন করছে কেন? ওর সাথে আমার কেন কোনো শত্রুতা নেই মিতা। তবে আমার মনে হয় এর পেছনে ওর বিশেষ মোটিভ আছে। আমাকে আরও ভোগান্তিতে ফেলতে চাই ও। কেন? এসব করে ওর কী লাভ সেটা বুঝতে পারছি না। তবে আমার সাথে রিলেশনে যাওয়ার ওর মেইন উদ্দেশ্য না। আমার মনে হচ্ছে ও আমাকে ইউজ করে কিছু করতে চাচ্ছে। ভয় বিচলিত মন নিয়ে মিতালি বলে, তুই এখন কী করবি তাহলে? আঙ্কেল আন্টিকে জানা। বিরক্ত হয় তাজকিয়া। মিতালিকে ছাড়িয়ে হিজাব খুলতে খুলতে জবাব দেয়, বাবা মা দেশে নেই মিতা। আর ওরা থাকলেও বাকি। আমার মনে হচ্ছে আজকে রাতের ভিতরে কিছু একটা হবে। কৌতূহল ভর করে মিতালির চোখে মুখে। তুই কীভাবে বুঝলি? চিন্তিত ভঙ্গিতে জবাব দেয় তাজকিয়া। কি জানি, মনে হচ্ছে ওর হাবভাব দেখে মনে হলো না এইটুকুতেই ও থামবে। কপালে হাত রেখে বিড়বিড় করে মিতালি বলে ওঠে, এ আবার কোন নতুন বিপদ? আকাশে মেঘের ঘন ঘটা, মিটিমিটি করে জ্বলতে থাকা তারার রাজ্যকে ঢেকে দিয়ে সদর্পে সেই জায়গা দখল করে নিয়েছে মেঘরাজ্য। রাশি রাশি কালো মেঘ এখনই যেন ভেঙে পড়বে ধরণীর বুকে। এমন কঠিন আবহাওয়ায় স্বস্তিতে নেই মিতালি। রাতের খাওয়ার পর্বত চুকিয়ে বাসন ধুতে গেছে তাজকিয়া। রুমে থাকা তার ফোন অনবরত বেজে চলেছে। আননোন নাম্বার হওয়ায় রিসিভ করছে না মিতালি। আজকে সকালের পর থেকে সব কিছুতেই ভয় পাচ্ছে সে। এই যে ফোন বেজে চলেছে, এটার শব্দ যেন তার কাছে বজ্রপাতের শব্দের মতো লাগছে। বারান্দায় যে হাঁক ছেড়ে ডাকে তাজকিয়াকে। কাজ গুছিয়ে আসে তাজকিয়া। ফোন বাজতে দেখে ধরে নিতেই মিতালি বলে লাউড স্পিকারে দিতে। তাই করে সে। ওপাশ থেকে ভেসে আসে এক কণ্ঠ, কি ভেবেছিস তোকে ছেড়ে দিয়েছি? এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যা। চোখ মুখ শক্ত হয়ে আসে তাজকিয়ার। ইতরটা ফোন দিয়েছে। ভয় কাঁপে মিতালি। শক্ত কণ্ঠে তাজকিয়া জবাব দেয়, কী সমস্যা আপনার? আমার পেছনে এভাবে লেগেছেন কেন? কিসের শত্রুতা আমার সাথে আপনার? কোনো শত্রুতা নেই তো সুন্দরী। তোমার পেছনে লেগেছে কারণ তুমি আমার টার্গেট, এই মাসের টার্গেট। ওসব কথা বাদ দাও। তোমাকে লাস্ট একটা সুযোগ দিতে ফোন দিয়েছে। আমার প্রস্তাব মেনে নাও, না হলে তোমার জীবনের ধ্বংস দেখবে নিজের চোখে। কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাজকিয়ার হাত খামচে ধরে মিতালি। শক্ত কণ্ঠে তাজকিয়া জবাব দেয়, কি প্রস্তাব? শিকারি মুঠে পাওয়ার আনন্দে নিচে উঠে দীপ্তর মন। ভাবেই যে ধরা দিচ্ছে। হাসি মুখে জবাব দেয়, কালকে সকাল 10টার ভেতরে ক্যাম্পাসে থাকবে। তারপর আমি আর তুমি আমাদের প্রথম ডেটে হোটেলে যাব। আফটার অল তুমি আমার গার্লফ্রেন্ড। দাঁত মুখ খিচে কতটুকু শোনে তাজকিয়া। হোটেলে ঠিক কোন ধরনের ডেট হতে পারে তার ভালো করে জানা আছে। সে অসভ্যটার কোন জন্মের গার্লফ্রেন্ড? রাগে মাথা দপদপিয়ে ওঠে। সহ্য করতে পারে না আর। মিতালির বিস্ফোরিত নেত্র অগ্রাহ্য করে চিৎকার দিয়ে বলে ওঠে, জানোয়ার, কোন সাহসে তুই আমাকে এসব প্রস্তাব দিস? মানলাম না আমি তোর প্রস্তাব। যা ইচ্ছা কর তুই, বাটপার কোথাকার। কি মনে হয় তুই যা বলবি তাই শুনবো আমি? কোনোদিন না, মর তুই। খট করে কলটা কেটে দেয়। জোরে জোরে দম ফেলছে সে। ওইদিকে মিতালি দৌড়ে যেয়ে দরজা বন্ধ করে। কেউ শুনে ফেললে কি হবে? চোখে পানি এসে যায় তার। মেয়েটার সাথে এমন হচ্ছে কেন? টুং করে শব্দ হলো, ফোনের দিকে নজর যায়। তাজকিয়ার ফোনে মেসেজ এসেছে। স্ক্রিন অন করতে ভেসে ওঠে কিছু শব্দ। এবার নিজের ধ্বংস দেখার জন্য প্রস্তুত হ। বাইরে কঠিন বজ্রপাত হচ্ছে। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। সেই সাথে গুমোট হয়ে দুটো অন্তর হয়েছে। অপেক্ষা ভয়ানক কিছুর। ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছে তাজকিয়া আর মিতালি। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছে সে। মনে দানা বাঁধা ভয়কে চাপা দিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু মিতালির অবস্থা খারাপ। কাল সারা রাত ঘুম হয়নি তার। চোখ লেগে গেলেই ধরফড়িয়ে উঠছে। পাশে বেড়ে তাকিয়ে দেখেছে তাজকিয়া ঠিক আছে কিনা। মাঝে মাঝে উঠে যায়, ওর মাথার পাশে বসে থেকেছে। কতক্ষণ হাত বুলিয়ে দিয়ে এসছে মাথায়। প্রার্থনা করে চলেছে মেয়েটার যেন কোনো বিপদ না হয়। কিন্তু ওর ঘুম দেখে অবাক হয়েছে। মেয়েটা তো নির্ভার কিভাবে? রুম লক করে বের হতেই কিছু বাঁকা দৃষ্টির সম্মুখীন হয় তাজকিয়া।
সিনিয়র জুনিয়র সবাই কেমন চোখে তাকাচ্ছে তার দিকে। পাত্তা না দিয়ে সামনে চলতে থাকলে এক সিনিয়র এসে দাঁড়ায় তার সামনে। মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, হ্যাঁ, তোর যে তলে তলে এত শয়তানি সেটা আমি আগেই আজ করেছিলাম। ভালো মানুষের মুখোশ পরে থাকা তুমিই, তাই না? বুড়োচোরা কুচকে আসে তাজকিয়ার। এসব কি কথা? সে জানে এই মেয়ে তাকে কোনো অজানা কারণে পছন্দ করে না, কিন্তু তাই বলে এভাবে কোনোদিন কথা বলেনি। এসব কি ধরনের কথা আপু? কি বলতে চাচ্ছেন আপনি? আরে কিছু বোঝে না মেয়ে, কি মাসুম। তা এতই যখন উতলা, তুই রাস্তায় যে দাঁড়া, কাস্টমার পেয়ে যাবি। ভদ্র ছেলেদের নিয়ে টানাটানি করতে লজ্জা করে না? প্রথমটুকু আফসোসের সুরে বললেও পরের কথায় তীব্র ঘৃণা আভাস। অবাক হয়ে তাজকিয়া বলে ওঠে, আপু কি বলছেন আপনি এসব? আশেপাশে জড়ো হওয়া মেয়েরা এতক্ষণ তামাশা দেখলেও একজন এসে ফোনে একটা ভিডিও ধরিয়ে দেয় তাজকিয়ার হাতে। ভিডিও চালু করতে হাতটা কেঁপে ওঠে তাজকিয়ার। বুকে দামামা বাজতে শুরু করে। কান দুটো গরম হয়ে আসছে তার নগ্ন ছবি, ক্যান্টিনে বসে থাকা দীপ্তর সাথে ছবি, গতকাল ক্যাম্পাসে দীপ্তর হাত ধরে রাখার ছবি। কিন্তু ছবির অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে সে দীপ্তকে আটকে রেখেছে, দীপ্তটাকে নয়। সাথে কিছু মেসেজের স্ক্রিনশট, যেখানে তার আইডি থেকে মেসেজ গেছে এমন যে সে দীপ্তকে সম্পর্কে আসার জন্য বোঝানোর চেষ্টা করছে। যখন রাজি হচ্ছে না তখন তার বিভিন্ন নগ্ন ছবি দিয়ে প্রলোভন দেখাচ্ছে। মাথার ভেতরে দপদপ করে ওঠে, টলে ওঠে পা। ঝাপসা চোখে দেখতে পারে বাকিটুকু। হাত খসে পড়ে যেতে নাই ফোনটা, তখনই একজন ধরে বলে ওঠে, এই বেশ্যা, এ ফোনের দাম জানিস? বাংলা কিনে দিতে পারবি? পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আরে পারবে না মানে? ও তো টাকার অভাব থাকার কথা না। এই লাইনে কি করে কারো টাকার অভাব হয় নাকি? তাই তো, কাস্টমার তো ডাকলেই টাকা, টাকার অভাব থাকার তো কথা না। কিরে, তাই না তাজকিয়া? এতক্ষণ হতবুদ্ধির ন্যায় সবটা শুনে মিতালি ভিডিও দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু মেয়েগুলোর বাক্যবাণী আর থেমে থাকতে পারে না। কীসব কথা বলছেন আপনারা? তাজকিয়াকে আপনারা চেনেন না? ও কি এমন? এইসব আমরা জানি না। ভিডিওর মেয়েটাকে? এই মেয়ে না। দীপ্ত ভাইয়ের হাত ধরে রাখা মেয়েটাকে? এই মেয়েটা না। মেসেজে ওসব কথা বলেছে কে? এই মেয়েটাই তো। ওর আসল রূপ বোঝা হয়ে গেছে আমাদের। ওপরে সাধু সেজে তলে তলে শয়তানি করে বেড়ায়, পতিতা কোথাকার। আর শুনতে পারে না তাজকিয়া? ঝাপসা ভেজা চোখ দিয়ে দৌড় যায় রুমে। তার পেছনে পেছনে ছুটে আসে মিতালি। সে তো জানে আর তার তাজকিয়া কেমন, কে কথা শুনতে ছাড়ে না। যে মেয়েটা বিপদে পড়লেই সাহায্যের জন্য ছুটে যেত তাজকিয়ার কাছে, যাদের চোখের মনি ছিল তাজকিয়া, তারাও জঘন্য ভাষায় অপমান করেছে। রুমে যেতে না যেতেই তাসমিয়া কল করে বোনকে। ফোন কানে নিয়ে বসে থাকে তাজকিয়া। ভেসে আসে তাসমিয়ার কম্পরত কণ্ঠ, তাজ তাজ। ফুপে কেঁদে ওঠে মেয়েটা। তার বোন কেমন সেটা সে ভালো করেই জানে। মিতালি রুমে ঢুকে দেখে ফোনে কানে নিয়ে বসে থাকা তাজকিয়াকে। তার হাত থেকে ফোনটা নিয়ে নিজে কথা বলে সান্ত্বনা দেয় তাসমিয়াকে। সেই কল কাটতে না কাটতেই আননোন নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করে কানে নিতেই মিতালি শোনে 20 বাক্যের মতো কিছু শব্দ। এক রাতের রেট কত? আরও কিছু কথা শুনে বোঝা যায় ছেলেটা এই ভার্সিটিরই ছাত্র। ছি, মানুষের মন মানসিকতা কত নীচ। ফোন অফ করে দেয় মিতালি। তাজকিয়ার মাথা ওঠাতেই নজর আসে কষ্ট চেপে লাল হয়ে থাকা আক্ষিদয়। ভেসে আসে আকুল কণ্ঠস্বর, যে মিতালি কখনো শোনেননি কোনোদিন না। ওরা আমার সব শেষ করে দিল মিতা, সব। তাজকিয়া ভার্সিটির এক পরিচিত মুখ। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে তাকে দেখা যায়। মেয়েটার বাচনভঙ্গি চমৎকার, সেই হিসেবে ভার্সিটিতে তার বেশ সুনাম আছে। জানাশোনা। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রায় পুরো ভার্সিটির শিক্ষার্থীদের কাছেও সে সুপরিচিত। তাই সাধারণভাবে তার ছবি পাওয়াই খুব একটা কষ্টকর না। বিভিন্ন সেমিনারে তার বক্তব্য, অনুষ্ঠানে তার উপস্থাপনার ছবি ভার্সিটির ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যায়। সেখান থেকে ছবি সংগ্রহ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবির নগ্নরূপ তৈরি করেছে দীপ্ত। এতে সাহায্য করেছে তারই কিছু সহচর। ছবি তোলা বা এডিটিং সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা ভিডিও দেখে বলে দিতে পারবে যে সেটা এডিট করা। কিন্তু কার এত সময় আছে সত্য মিথ্যা যাচাইয়ের? গরম গরম নিউজ শেয়ারে ব্যস্ত সবাই। এমন একটা মেয়ের এমন একটা ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগে না। হু করে ভিউ মিলিয়নের ঘরে পৌঁছে গেল। পৈশাচিক আনন্দে মেতে উঠল দীপ্ত। তাজকিয়ার বাবার হোয়াটসঅ্যাপেও কে যেন একটা লিঙ্ক পাঠালো। ভদ্রলোক লিঙ্কে ঢুকতে চেষ্টা করলেন, কিন্তু ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ থাকার কারণে সে ভিডিও দেখতে পারলেন না। কারণ সেটা ফেসবুকের ভিডিও ছিল। আর বেশি ঘাটাঘাটি করলেন না। মেয়ে বলে দিয়েছে দেশে যাওয়ার আগে যেন ফেসবুক আর না চালান।
নিজ কাজে মন দিলেন। চারিদিকের উত্তপ্ত ২০ বাক্য থেকে যখন তাজকিয়াকে রক্ষার লড়াই নেমেছে মিতালি, তাজকিয়ার ফোন বন্ধ আর সে চালু করেনি। মেয়েটার সাথে সাথে সে থাকছে, যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। তাকে রুম থেকে বের হতে দেয়নি মিতালি। যাবতীয় কাজ সে করে চলেছে তাজকিয়ার হয়ে। সেদিন রাতে সে তাজকিয়ার বিছানার তার সাথে ঘুমালো। মাঝরাতে দেখল বিছানা ফাঁকা। ভয়ে তাড়াহুড়ো করে উঠতে গেলে আধো আলো আধো অন্ধকার ভেসে উঠল। শেষদারত এক মেয়ের প্রতিচ্ছবি, তার করুণ কান্নার স্বর দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে মিতালির কর্ণকুহরে প্রবেশ করছিল। কেঁপে কেঁপে ওঠা দেহ দেখে কান্নার মাত্রা ধরতে পারল সে। তার চোখেও অশ্রু ভিজে ভিড় করল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল প্রাণপ্রিয় বান্ধবীর জন্য। বসে থাকলো নামাজ শেষ হওয়া পর্যন্ত। আধা ঘন্টা পর বিছানায় এসে বসল তাজকিয়া। কতক্ষণ নীরব থেকে মিতালিকে ঠান্ডা স্বরে বলল, আমার ফোনটা দে। স্বরের শীতলতায় এই মাঝরাতে কেঁপে উঠল মিতালি। ফোন কেন? উদ্বিগ্ন দেখালো মিতালিকে। ফোন দিয়ে কী করবি? কাজ আছে, দে। আমার ফোন দিয়ে কর। মিতালি চাইছিল না তাজকিয়ার ফোন অন করতে। সকালে ভিডিও অল্প ভিউ হওয়া সত্ত্বেও ওইরকম ফোন আসতে পারলে এতক্ষণ ফোনে বিশ্রী কল মেসেজে ভরে যাওয়ার কথা। সেটা দেখে তাজকিয়া কষ্ট পাবে, যেটা সে চাচ্ছে না। এই কারণেই তার যত কসরত। মিতালির দিকে ওই কান্না ফোলা চোখের শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাজকিয়া বলল, আমার ফোনটা দিই মিতালি। আর কিছু বলার সাহস পায় না মিতালি। দিয়ে দেয় তাজকিয়ার ফোন অন করতেই জঘন্য ভাষায় মেসেজ সামনে আসে। শক্ত হয়ে যায় তাজকিয়ার চোয়াল। সব অতিক্রম করে ফেসবুকে সাইবার এইড নামের এক পেজে যোগাযোগ করে সে। ঘটনার অদ্যপান্ত জানায়, সাথে দেয় ভিডিওতে ব্যবহার করা ছবির অরিজিনাল কপি। রাত ৩টায় ওই শহরের আরেক প্রান্তে বিস্ময়ে রাখতে থাকা এক চক্ষু পুরো মেসেজ। অতি কষ্টে নিজেকে শান্ত করে আশ্বাস দেয় কাজ সমাধার। ফোন অফ করে মিতালিকে তাজকিয়া জানায় কাল থেকে ভার্সিটি যাওয়ার কথা। দৃঢ়পদ তাজকিয়াকে দেখে বিস্মিত হয় মিতালি। জিজ্ঞাসা করে, তুই তো শান্ত আছিস কীভাবে? হাসে তাজকিয়া। আলোয়াদারির খেলায় বড় নির্মল দেখায় সে হাসি মুখে উত্তর দেয়, আমি কি কোনো দোষ করেছি? তরিত উত্তর দেয় মিতালি, না, আমি জানি আমি কোনো দোষ করিনি। আমার আল্লাহ জানেন যে আমি নিরপরাধ, আমার উপর জুলুম করা হয়েছে। আর জানিস, মুসলিমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট অ্যাকশন হয়। সে আল্লাহর কাছে মাত্র বিচার দিয়ে আসলাম, এখন শুধু বিচার কার্য দেখার অপেক্ষা। ব্যাস, এটুকু কথা যেন ভেতর থেকে মিতালিকে নাড়িয়ে দেয়। কতক্ষণ অভিভূতের মতো বসে থাকে সে, ভাবে তাজকিয়ার সেই শক্তির উৎসের কথা। ধ্যান ভাঙে তাজকিয়ার ডাকে, শুয়ে পড়, টেনশন নেই, আল্লাহ চাইলে এই সময় দ্রুত কেটে যাবে। আমতামতা করে মিতালি বলে, কালকে যখন ভার্সিটি যাবি এক কাজ করলে হয় না? কালকে না হয় বোরকা নেকাব পরে যাস, অনেক মুসলিম মেয়েরা তো পরে। স্থির চোখে তাকিয়ে তাজকিয়া বলে, তারা পরে পর্দা করার খাতিরে, আর তুই আমাকে বলছিস নিজের মুখ লুকিয়ে রাখার জন্য? উদ্দেশ্যটা এক না। আমি এমন কিছু করিনি যার জন্য আমাকে মুখ লুকিয়ে চলতে হবে, তাই এটা হচ্ছে না। কথা শেষ করে চোখ বন্ধ করে তাজকিয়া। মিতালি চেয়ে রয় ওই স্নিগ্ধ আনন পানে। দীর্ঘশ্বাস ছেড়ে সেও অপেক্ষা করে এক নতুন দিনের, নতুন ঘটনার। ভার্সিটি যাওয়ার পথে হাজারো কটাক্ষ ভরা কথা হজম করে তাজকিয়া। চুপচাপ শুয়ে নেয়, কিন্তু মাথা নিচু করে না। স্বাভাবিকভাবে ক্লাস করে। কটু কথা হজম করতে করতে প্রায় পার হয় 2 দিন। তৃতীয় দিন ভার্সিটিতে পুলিশ এসে হাজির হয়। হইচই পড়ে যায়। মিতালির আগ্রহে সেদিকে পা বাড়ায় তাজকিয়া। সাইবার ক্রাইম করায় ভার্সিটির কিছু ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এই দলের মাঝে আছে দীপ্ত এবং তার সহচর। দীপ্তকে দেখে সবার চোখ কপালে ওঠে। 2 দিন আগের ভিকটিম আজকের আসামি। পুলিশের সাথে থাকা একজন ফর্মাল পোশাকের লোক জানান দেয় দীপ্তর করা নানান রকম কুকর্মের কথা। এই পর্যন্ত কত মেয়ের সাথে সে ব্ল্যাকমেল করেছে সেটা নিজেই জানে না। মেয়েদের নগ্ন ছবিতে তার ফোন ভরপুর, সে ফোন তারা বাজেয়াপ্ত করেছে। এরকম নগ্ন ছবি তৈরি করে মেয়েদের ব্ল্যাকমেল করে হয় তাদের থেকে টাকা আদায় করত অথবা সম্মানহানি করত। এরকম মেয়ের সংখ্যা সম্বন্ধে এখনও শিওর হতে পারেনি তারা। পুলিশ দল মনোযোগ দিয়ে সেই সকল তথ্যের প্রমাণ দেখছিল। সে সুযোগে দীপ্ত পালাতে চেষ্টা করে, খেয়াল করে পুলিশ বাহিনীর একজন শ্যুট করে তার দিকে। পায়ে গুলি লাগায়, লুটিয়ে পড়ে দীপ্ত। ভাগ্যের কি দারুণ খেলা, একদম তাজকিয়ার পায়ের কাছে পড়ে সে। তাজকিয়ার চেয়ে দেখে সেই রক্ত। এর চেয়ে বেশি রক্ত কি তার বুক থেকে খরিত হয়নি? দীর্ঘশ্বাস ফেলে হোস্টেলের বিপরীত পথে হাঁটা শুরু করে সে।
মিতালি থামায় না। মেয়েটা আজ একটু একটু একা থাকুক, এই পুরো ঘটনা ভিডিও করে কিছু উৎসুক ছাত্র, সেটাও ভাইরাল হয়ে যায় কিছু সময়ের ব্যবধানেই। তাজকিয়ার ভিডিও দ্বিগুণ ভিউ হয় সেই ভিডিওতে। মুখ বন্ধ হয়ে মুখোশ পরে থাকা কিছু মানুষের স্বস্তির শ্বাস নেয় তাসমিয়া। অথচ তাজকিয়ার পিতামহ কাছে ঘটনা অজানাই থেকে যায়। ফুটপাত ধরে টিটুর সাথে হাঁটছে তাজকিয়া। আসার পর থেকে কিছু বলেনি সে। আপার মন ভালো নেই বুঝতে পেরে টিটুও কিছু বলেনি। অস্ত্রজার সূর্য থেকে তাকিয়ে টিটু তার আপাকে শুধায়, কেমন আছেন আপা? মিলিত হতে থাকা সেই সূর্যের দিকে স্থির করে তাজকিয়া বলে, আলহামদুলিল্লাহ। আশ্চর্য, তার গলাটা এমন কেঁপে উঠল কেন? ঘড়ির কাঁটার অবিরাম বই চলা কখনো ঘায়ে মলম লাগায়, আবার কখনো ছিটিয়ে নিয়ে যায় সুখের অসময়। তাজকিয়ার ক্ষেত্রে বই চলার সময়টা ছিল অন্যরকম। যতটা অন্যরকম হলে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, ততটা অন্যরকম। সে শহর থেকে সে চলে এসছে নিজ শহরে। বাবা মা হজ থেকে ফিরে এসে ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে আর থাকতে দেননি ওকে ওখানে। এখন শুধু পরীক্ষার সময় তাজকিয়া মিতালির মেহমান হয়, নয়তো তার ঠিকানা নিজ শহরেই। তবে আজ ভিন্ন কারণে পুরনো স্মৃতি দিয়ে ঘেরা সেই শহরটাতে আসা। সাথে আছে তালহা। এই যে তার হাত ধরে চলে ছেলেটা, তালহা হয়ে উঠল এই গল্পটা সে বারবার মনে করতে চায়, বারবার। সুখস্মৃতি জাবর কাটা বোধ হয় তাজকের কাছে ভীষণ প্রিয় একটা কাজ। গন্তব্যে পৌঁছানোর আগে সে আবার স্মৃতির পাতায় ডুব দেয়। তাজকিয়াকে আপা করে মনে করা টিটু যখন জানলো তার আপা এই শহর ছেড়ে চলে যাবে, কি যে কান্নায় টানা কেঁদেছিল সে। কোনো দিন কি এভাবে কেঁদেছিল টিটু? কাঁদেনি তো। তার পাশে তো তার আপা ছিল, কিন্তু আপা চলে গেলে টিটুর কান্না দেখে তাকে আর ছেড়ে আসতে পারে না তাজকিয়া। তাকে নিয়ে বাড়ি পথে হাঁটা দেয়। পরিবারকে জানে এটা তার ভাই। মেয়ের চিন্তায় অসুস্থ বাবা মেয়েকে ফিরে পেয়েই খুশি হন, তাই মেয়ের ইচ্ছায় বাধা দেন না। তবে বাদ সাজে টিটু নিজেই। সে জানায় সে তার আপার কাছে পাশে পাশে থাকতে চায়। তার মানে এই না তাকে তার বাসায় থাকতে হবে। কিন্তু তাজকিয়া তাকে আবার সে পথে ফিরে যেতে দিতে নারাজ। পরিবারের সবার সম্মতির কাছে একটা বোর্ডিং স্কুলে টিটুকে ভর্তি করিয়ে দেওয়া হয়। জন্ম নিবন্ধনের জন্য বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র দরকার, যেটা টিটুর ছিল না। তাজকিয়ার মা অগ্রগামী হয়ে নিজের এবং স্বামীর পরিচয়পত্র দিয়ে ভর্তিতে সাহায্য করেন। সেই থেকে তাজকিয়ার বাবা মা হয়ে উঠল টিটুর আব্বা মা। তখন টিটুর অনুমতিক্রমে তার নাম পাল্টে নিজের নামের সাথে মিলিয়ে তাজকিয়া নাম দেয় তালহা। এই তো আজকে 8 বছর তালহা খুব সাবধানে তার আপার হাত ধরে রাস্তায় হেঁটে চলেছে। এই তো সে তালহা। তালহার প্রশ্নে ভাবনা থেকে ফিরে আসে তাজকিয়া, আপা কোন জায়গায় যেন আমরা যাব? নাম কি জায়গাটার? বলা বাহুল্য তালহার ভাষারীতির পরিবর্তন এসেছে। পরিবর্তন এসছে চলাফেরাও। শুধু অমলিন আছে আপার জন্য ভালোবাসাটা। তাজকিয়ার ধীর কণ্ঠ শোনা যায়, এই যে চলে এসছি, রাস্তা পার হবে এবার। তাজকিয়ার মনটা নিমিষে আবার খারাপ হয়ে যায়। কোনো পুরুষের প্রতি আর ভরসা করতে চায় না এই মনটা। পুরনো ঘটনা কোমল মনে একটা দগদগে ঘা তৈরি করেছে। তার রেশ এখনও কাটেনি। কিন্তু বড় মেয়েকে সুপাত্র দান করার পর ছোট মেয়ের চিন্তার অসুস্থতা বেড়েই চলছিল তাজকিয়ার বাবার। তার উপরে দাদির অনবরত বিয়ে নিয়ে তোলপাড়ের কারণেই আজকে তাদের ঠিক করা ছেলের সাথে দেখা করতে আসা। ছেলে নাকি বাবা মায়ের পছন্দ হয়েছে। এখন শুধু তাজকিয়ার মতের অপেক্ষা। মেয়েটা তো মনে মনে পণ করেই ফেলেছে, যেমনই হোক বাবাকে বলবে পাত্র ভালো লাগেনি। ছেলে মানুষের উপর তার বিতৃষ্ণা এসে গেছে। আর ভিডিওর কথা শুনলে নিশ্চয়ই পিছিয়ে যাবে। কেই বা এমন মেয়েকে বউ হিসেবে চাইবে? যদিও বাবা মা ভিডিওর কথা বলতে নিষেধ করেছেন, তবুও তাজকিয়া বলবে। এটা কোনো লুকানোর বিষয় নয়, একদিন একদিন প্রকাশিত হবেই। তখন কি হবে? রেস্টুরেন্টে বুক করা নির্ধারিত কেবিনে তালহাকে নিয়ে চলে যায় তাজকিয়া। এসির শীতলতায় মুখের আবরণ আলগা করে। টিস্যু দিয়ে মুখ মুছে নেয় জমে থাকা ঘামটুকু। তাহলাকে বসতে বলে আড়ি করে থাকা আরেকটা সোফায় মুখোমুখি জায়গাটা ফাঁকা রাখে। এরই মাঝে ফোন আসে মিতালির। কেমন আছিস তাজ? ফোন কানে নিতেই হাসি ফুটে ওঠে তাজকিয়ার মুখে। হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। শোন, আমার সাথে দেখা না করে কিন্তু বাসায় যাবি না, ঠিক আছে? আচ্ছা। ফোন রাখার আগে ভেসে আসে একটা পুরুষ কণ্ঠ, আসসালামু আলাইকুম। ফোন রেখে দেয় তাজকিয়া। ঘাড় ঘুরিয়ে সালামদাতার দিকে তাকাতেই যেন স্নিগ্ধ এক আবেশ ঘিরে ফেলে তাকে। উত্তর না এসে ওয়ালাইকুম আসসালাম। এদিকে লোকটাকে তীক্ষ্ণ নজরবন্দি করেছে তালহা। আর আপাকে বিয়ে করবে তার আপাকে। লোকটাকে দেখতে হবে না ভালো করে? পরপর নীরবতা নেমে আসে উভয় পক্ষ থেকে। সামনে থাকা পুরুষ গলা খাকারি দিয়ে কথা শুরু করে,
আপনি কি অনেকক্ষণ এসছেন? বেশি দেরি করে ফেললাম? ঘাড় নাড়িয়ে না জানায় তাজকিয়া, বলে অল্প কিছুক্ষণে হবে এসেছি। আচ্ছা, কিছু অর্ডার দিয়েছেন? না। তাহলে কিছু অর্ডার দিই? কী অর্ডার দেবো বলেন? আপনার যা ইচ্ছা। আমি তো আর একা খাবো না, আপনিও বলুন। আমি রোজা আছি। আপনি আমার ভাইয়ের জন্য একটা আইসক্রিম অর্ডার দিতে পারেন, এছাড়া আর কিছু দরকার নেই। রোজা থাকার কথা শুনে কিছুক্ষণ পলক ঝাপটায় অচেনা পুরুষ, তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে তালহার দিকে হাসি মুখ করে তাকাতেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে হাসি বন্ধ হয়ে যায়। কি ভাই বোনেরা, একজন তো তাকাচ্ছেই না, সেই যে কোলের উপরে নজর দিয়েছে তো দিয়েছেই, আরেকজন নজর সরাচ্ছেই না। বাহ, দারুণ। অর্ডার নিয়ে কথা আগায় অপরপক্ষ। জীবনসঙ্গী হিসেবে আপনি কথা পূর্ণ করতে দেয় না তাজকিয়া। কথার মাঝেই ক্রস্ত কণ্ঠে বলে ওঠে, 1 বছর আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কথাটুকু শোনে মানুষটা, তারপর নিজের কথা পূর্ণ করে। জীবনসঙ্গী হিসেবে আপনি কেমন মানুষ চান? নিজ কথার বিপরীতে অসংলগ্ন উত্তর পেয়ে চোখ উঠিয়ে তাকায় তাজকিয়া। এটা কেমন উত্তর হলো? আমি আপনাকে কিছু বলেছি? আমিও আপনাকে কিছু বলেছি। বুঝতে পারি উত্তর না দিলে উত্তর মিলবে না। সচরিত্রবান কোনো মানুষকে, যার মাঝে ইসলামের প্রতি ভালোবাসা আছে, আগ্রহ আছে মেনে চলার, ব্যাস এতটুকুই। জি। নতকণ্ঠে জবাব দেওয়ার পর তাজকিয়া আবার বলে, 1 বছর আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সরল কণ্ঠে পুরুষের শুধায়, কি নিয়ে? অস্বস্তি ভর করে তাজকিয়ার চোখে মুখে আমতা আমতা করে বলে, শত্রুতাবশত কেউ এআই ব্যবহার করে, আর বলতে পারি না মেয়েটা। স্মৃতিগুলো চোখে ভাসে, দুর্গন্ধ যেন ভেসে আসে সেই স্মৃতি থেকে। তবে সামনে মানুষটা স্বাভাবিক। আচ্ছা, বুঝতে পেরেছে। সে কে ছিল? পুরনো প্রেমিক? না, লোকটা হিন্দু ছিল। বলেছিল সে মুসলিম হতে চায়, আমি যেন তাকে সাহায্য করি। আমাকে পাশে থাকার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার সন্দেহ লাগাই সরে আসি, প্রস্তাব নাকচ করি। তো এরকম করেছে। আবারও নেমে আসে নীরবতা। তাহলে আইসক্রিম খাচ্ছে আর তার শকুন দৃষ্টি নিক্ষেপ কিন্তু লোকটার উপরে। এই লোকটাকে একটু চেনা চেনা লাগছে না? পুরুষটা আবার শুধায়, আমাকে জিজ্ঞাসা করার মতো কোনো প্রশ্ন নেই আপনার? আজকে কিছুটা অবাক হয়। ভিডিওর কথা শুনেও নিশ্চয়ই বিয়েতে আগাবে না। তাহলে কথা বাড়ানোর মানে কি? মুখে বলে না, তার শব্দ সংখ্যা খুবই সীমিত। তাহলে কি আমি হ্যাঁ ধরে নিতে পারি? এবার প্রকৃতই আশ্চর্য হয় তাজকিয়া। লোকটা তাকে বিয়ে করতে চাইছে কেন? আশ্চর্য কণ্ঠে সে বলে, আমি আপনাকে বিয়ে করতে চাইছেন, আপনি আমাকে? জি, সেজন্য এখানে আসা। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল জেনেও এখানে কি আপনার কোনো দোষ আছে? না, আবার হ্যাঁ। ভুরু কুচকে আসে মানুষটার। এটা আবার কেমন উত্তর? মানে, সরল দৃষ্টিতে দেখতে গেলে আমার কোনো দোষ ছিল না, আমি ছিলাম ভিকটিম। কিন্তু এখানে আমার একটা ত্রুটি ছিল। আমার অবাধ চলাফেরা লোকটাকে সুযোগ দিয়েছিল, নতুবা সে আমাকে ফাঁসানোর সুযোগ পেত না। গভীর চিন্তা দেখে মুগ্ধ হয়ে সামনে বসা মানুষটা প্রসন্ন কণ্ঠে বলে, এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার চলাফেরায় লাগাম টেনেছেন। তাহলে আর সমস্যা কোথায়? প্রকৃতি লাগাম টেনেছে তাজকিয়া, নিজেকে আবৃত করেছে পবিত্রতার আবরণে। এখন চাইলে যে কেউ আর তাকে দেখতে পারে না, থাকতে অনুমতি, বৈধ অনুমতি। কিন্তু যখন ভিডিও বা এই সম্পর্কিত কোনো কথা আপনার পরিবারের কাছে যাবে, তখন তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন আপনি? দৃঢ় চিত্তের উত্তর ভেসে আসে, এটা আমার দায়িত্ব। আমার জীবনের অংশ হলে আমি আপনার কোনো অসম্মান আমার শত্রু থেকে হতে দেব না, এটা আমার অঙ্গীকার। অপলক চেয়ে রয় তাজকিয়া। এই অঙ্গীকারে টালমাতাল হয়ে যায় মন। অনর রইল কি তার ভাবনা? যাবার কালে তাজকিয়ার পেছনে তালহা লোকটাকে টেনে ধরে। ভুরুকুচকে সন্দেহে কণ্ঠে প্রশ্ন করে, আপনাকে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। সাহায্য কণ্ঠে জবাব আসে, গুড, কারোর তো চেনা উচিত। শালা সাহেবের যে আমার কথা মনে আছে তাতে আমি ধন্য। এই, আপনার নাম কি? হাসি মুখে লোকটা উত্তর দেয়, ইশতিয়াক। ইশতিয়াক মাহমুদ। জীবনের অনেক বড় একটা মোড় পার করে ফুল সজ্জিত একটা কক্ষে বসে আছে তাজকিয়া। কিভাবে সবটা হয়ে গেল সে বলতে পারে না। কেমন ঘড়ি থেকে বিয়েটা করে ফেলল সে। বিয়ে? হ্যাঁ, বিয়েই তো। লোকটাকে সে ফেরাতে পারেনি। তার জীবনের অংশ হয়ে গেছে, তার অঙ্গীকারে বাধা পড়েছে। দরজা খোলার আওয়াজে ভাবনাচ্যুত হয় তাজকিয়া। তাকে দেখে মানুষটার আগমন এই ঘরে, তার জীবনে। সামনে সে দাঁড়ায় ইশতিয়াক, তখনও তার দিকে এক ধ্যানে তাকিয়ে তাজকিয়া। শব্দ করে ইশতিয়াক। তাজকিয়ার যান্ত্রিক কণ্ঠ ভেসে আসে, আমার মতো মেয়েকে কেন বিয়ে করলেন আপনি? হাসি ইশতিয়াক, জবাব দেয়, কারণ আমি জানি তুমি নির্দোষ, পবিত্র, ঠিক তোমার নামের মতো। নতুন মেয়েটার নতুন সম্বোধনের পলক ফেলে তাজকিয়া।
দৃঢ় বিশ্বাসী লোকটার চিত্ত চেয়ে শুধাই, কীভাবে জানেন? ইশতিয়াক অনুভব করে সবটা জানানোর তাগিদ, সবটা নরম শান্ত কণ্ঠে অনুমতি চাই। চলো বারান্দায় বসি। পা বাড়ায় তাজকিয়া। নতুন মানুষটার সাথে নতুন জীবন, পরিবেশটা শীতল শান্ত, স্বচ্ছ আকাশে পূর্ণ চাঁদ তার দুটি ছড়িয়ে চলেছে অনিমেষ। ইশতিয়াকের দৃষ্টি ওই চাঁদের দিকে আর তাজকিয়ার দৃষ্টি ইশতিয়াকের দিকে। লম্বা দম নিয়ে ইশতিয়াক বলা শুরু করে, তোমাকে আমি প্রথম দেখেছি গ্রন্থাগারে, উপস্থাপিকা হিসেবে। মানুষ শুদ্ধ ভাষা শেখার পরে নিজের আঞ্চলিক ভাষাকে হেয় করে, খাটো চোখে দেখে। কিন্তু তুমি দাদির সাথে যেভাবে কথা বলেছিলে সেটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। তোমার ভাষার ব্যবহার আমার মনে মুগ্ধতা ছড়িয়েছিল। এটা ছিল ফার্স্ট ইমপ্রেশন, যেটা দারুণ ছিল। সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইমপ্রেশন, ওই দিন বিকেলে তালহার সাথে তোমার ব্যবহার আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আর তোমার তালহার পিছু নিয়েছিলাম আমি অজান্তেই। তুমি চলে যাওয়ার পরে তালহার কাছে শুনেছি ওকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলার গল্প। ছেলেটার চোখ কথা বলছিল যেন। এখান থেকেই ভালো লাগা শক্ত ভীত নিভে গেছে। তারপর তোমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করি। আম্মু বিয়ের কথা বলেছিল, আমি তোমাকে নিয়ে ভাবতে চেয়েছিলাম। এর মাঝে লন্ডনে আমি একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেখান থেকে ঢাকা আসে, প্রস্তুতি নিয়েই বিদেশে পাড়ি দেওয়ার। কিন্তু ফ্লাইটের ঠিক 3 দিন আগে আমার জীবনে যেন একটা ঝড় বয়ে যায়। রাত 3টার দিকে সাইবার এইডের পেজে একটা মেসেজ আসে। আমি সেই পেজের একজন দায়িত্বশীল ছিলাম। ওই টাইমটা আমার জন্য বরাদ্দ ছিল। তখন পেজের দায়ভার আমার উপরে থাকতো। সে সময় একটা ভিডিও আসে একটা মেসেজ। সেগুলো দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাই। যে মেয়েটাকে আমি আমার জীবনের অংশ করতে চাচ্ছি, সেই মেয়েটাকে নিয়ে কেউ নোংরা খেলায় মেতে উঠেছে। রাগে আমার সব ধ্বংস করতে ইচ্ছা করছিল। নিজেকে শান্ত করে জালের গভীরে যেতে চাইলাম। যেসব ছেলেরা এরকম কাজ করে থাকে সাধারণত তাদের এরকম একটা আরও হিস্ট্রি থাকে। আমি চাচ্ছিলাম সেটা বের করে ওই স্কাউলারটাকে একটা উচিত শিক্ষা দিতে। আমার এক বন্ধু তখন সদ্য গোয়েন্দা বিভাগে যুক্ত হয়েছে। ওকে রিকোয়েস্ট করলাম আমাকে হেল্প করার জন্য। তারপর অমানুষটা রেকর্ড বের করলাম। 2 দিন লেগে গেল এটা করতে করতে। তোমাকে এই সম্পর্কিত কোনো মেসেজ না করে সোজা পুলিশ কেস করেছিলাম, যেহেতু অনেক মেয়ে জড়িত ছিল যাদের কেস তোমার চেয়েও জটিল। আর আমি চাইনি তোমাকে থানা পুলিশের দৌড়াদৌড়ি করতে হোক, তাই আর পেজ থেকে কোনো মেসেজ যায়নি। তুমি জানো নি যে জানি না, ওর পর আর ওগুলো কোনো রেপ কেস হয়েছে। তারপর সাক্ষীদের স্টেটমেন্ট সহ যাবতীয় কাজ শেষ করে গত মাসে ওকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ওর খবরটা আমি এই পর্যন্ত আমি নিতাম না, কিন্তু এই যে তুমিতে সেই নিয়মগুলো পাল্টে যেতে লাগলো। বিদেশের মাটিতে আমি নতুন এক মূল্যবোধের সাথে পরিচিত হয়েছি। নিজেকে, নিজের সত্তাকে আর এই স্রষ্টাকে নতুন করে চিনতে শিখেছি। যখন এই পথে থাকার দৃঢ় শপথ নিয়েছিলাম, তখন মনে হলো আমি যেন তোমাকে হারিয়ে ফেললাম। কারণ মনের মিল থাকে না এমন মানুষকে ভালো লাগলেও তাকে জীবনসঙ্গী করা যায় না। তোমার কথা মনে হলে শুধু আল্লাহর কাছে কল্যাণ চাইতাম। 2 মাস আগে যখন দেশে ফিরলাম তখন তোমার খোঁজ নিতে চাইছিলাম বারবার। আবার ভাবছিলাম কাজটা কি ঠিক হবে। সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যেদিন খোঁজ নিলাম, আল্লাহ আমাকে সত্যি আমার কল্যাণ দেখালেন। আম্মুর সাথে তোমার ভিডিওর কথাটা নিয়ে আলোচনা করলাম। আমি জানি না আমার আম্মুর সম্পর্কে তোমার কেমন ধারণা তৈরি হয়েছে, তবে আম্মু তোমার পুরো ঘটনা শুনে প্রায় 1 ঘন্টা ধরে কান্নাকাটি করেছে। 2 দিন ঠিকমতো কিছু খাওয়া দাওয়া করিনি। তারপর 3 দিনের দিন 8 ঘাট বেঁধে নেমে গেল তোমাকে বাড়ির বউ করে আনতে। তারপর এই যে আল্লাহ আমাকে আমার কল্যাণ দান করলেন। লম্বা কথা শেষে থামল ইশতিয়াক। তাজকিয়ার পানে চেয়ে দেখল মেয়েটার কপালে অশ্রুতে মাখামাখি। হাসল সে, সুখের হাসি, পাওয়ার হাসি। তারপর বলল, চলো স্বচ্ছ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। তাজকিয়া বীর বেরাচ্ছে, স্বচ্ছ স্বচ্ছ। কাপা কাপা গলায় জিজ্ঞাসা করল, এত কিছু আপনি কেন করলেন? মধুর হেসে ইশতিয়াক বলে, তোমাকে পাওয়ার জন্য। আবার বলে, তুমি আমার জীবনের কল্যাণ, স্বচ্ছতা। তোমাকে আমি স্বচ্ছ বলে ডাকবো, চলো। বাড়ি রাখা হাত আঁকড়ে ধরে তাজকিয়া। চলতে চলতে নিজ উদ্যোগে শক্ত করে সেই হাতের বাঁধন ধরে। টের পেয়ে হাসি ইশতিয়াক। সে শক্ত করে হাত ধরে তার সত্তার স্বচ্ছ। নতুন এই বন্ধন শুরু হয় রবের প্রতি কৃতজ্ঞতায় সামিল হয়ে যায়। প্রিয় লিসেনার, আমাদের গল্পটি আজকে এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের কাছে অসাধারণ গল্পটি? তাজকিয়ার জীবনের মতো কিন্তু আপনাদের জীবনেও এরকম কোনো না কোনো দুর্ঘটনা আসতে পারে, কিন্তু তাজকিয়া যেরকম শক্ত থেকে সব কিছু সামাল দিয়েছে, আমাদের সবাইকে সেরকম স্বচ্ছ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। কারণ এখনকার সময়টাও ভালো না এবং আশেপাশের মানুষও ভালো না।
তো সবাই সাবধানে সতর্কভাবে চলাফেরা করবেন, বিশেষ করে যারা মেয়েরা আছেন তারা বেশি সতর্কতা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে নতুন একটি গল্পে।